নমস্কার ভিউয়ার্স, ভালো থাকার ঠিকানায় আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি চলে এসেছি বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ শহরে। আজকের এই একদিনের ট্যুর প্ল্যানে আমি আপনাদের দেখাবো মুর্শিদাবাদ শহরটিকে ঘুরে, আর আপনারা একদিনের ট্যুর প্ল্যানে কিভাবে মুর্শিদাবাদ শহরটিকে ঘুরে দেখবেন সেই সমস্ত তথ্য আমার এই ভিডিওতে থাকবে। আর আমার এই চ্যানেলে যারা নতুন আছেন, যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে ভিডিওর ফার্স্ট নোটিফিকেশনটা আপনারা প্রথমে পেয়ে যান। আর ভিডিওটি যদি ভালো লাগে তারা প্লিজ আপনারা লাইক আর কমেন্ট করতে প্লিজ ভুলবেন না। ধন্যবাদ। বন্ধুরা, এই যে তোমরা ব্রেকফাস্টটি দেখতে পাচ্ছ, এই ব্রেকফাস্টটি আমি সকালে খেয়েছিলাম। ব্রেকফাস্টটা যেখান থেকে খেয়েছিলাম সেটা হচ্ছে ইমাম বাড়ার সামনে, মানে আমার হোটেলের সামনে যে ইমাম বাড়া রয়েছে, ইমাম বাড়ার একদম অপোজিট সাইডে এই ছোট্ট হোটেলটি রয়েছে, যেখানে তোমরা গিয়ে খুব রিজনেবল প্রাইসে ব্রেকফাস্টটি করে নিতে পারবে। এখানে খুব সস্তায় ব্রেকফাস্ট পাওয়া যায় সকালে। তো আমি নিয়ে নিয়েছিলাম একটা টোস্ট আর একটা অমলেট। এই যে কাকিমাদের দেখছো, এটাই ওনাদের দোকান। আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা এখানে এসে ওনাদের দোকানে খেতে পারো, খুবই ভালো। ওনাদের কথাবার্তা আমার খুবই ভালো লেগেছে। ঠিক আছে, এরপরে আমি চলে যাচ্ছি আমার এই দাদার সাথে, যে দাদা আমাকে খুব হেল্প করেছিল। এই দাদার ফোন নাম্বারও আমি তোমাদেরকে দিয়ে দেবো। দেখো, চলে এসছি আজকে মির্জাফরের পারিবারিক যে সমাধি, 1100 যে সমাধি, সে তার ভেতরেই দেখতেই পাচ্ছ সমাধিটা আমি ঘুরে দেখাচ্ছি। কিন্তু সমাধি যেহেতু খুব পুরনো সমাধি, সেহেতু অনেকটাই ভেঙে গেছে, তাই যথেষ্ট পরিমাণে এখানে কারুকার্য চলছে। দেখতে পাচ্ছ নবাব মির্জাফরের পারিবারিক সমাধি, এগুলো যতগুলো রয়েছে, যেগুলো আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। তোমরা ভিডিওটি খুব সুন্দরভাবে দেখবে, ভালো করে দেখবে। যা তোমাদের মনে হয়, যা তোমাদের ভিডিওটা দেখে মনে হবে, সেগুলো সমস্ত কিছু আমার সঙ্গে শেয়ার করবে আমার কমেন্ট বক্সে। আর দ্বিতীয় কথা, এই যে পুরো কবরস্থানটা তোমরা দেখছো, এটা কিন্তু খুব একটা ছোট কবরস্থান নয়। যতটা আমি ঘুরে দেখেছি, এই কবরস্থানে প্রচুর সমাধি রয়েছে, যে সমাধিগুলো মাটির সাথে মিশে গেছে, আর কিছু সমাধি এখনো মোটামুটি আস্ত রয়েছে, যেটা আমি ঘুরে এই ভিডিওতে তোমাদের সামনে তুলে দেখানোর চেষ্টা করছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে আমি ঘুরে যতটা দেখলাম, এখানে প্রচন্ড হনুমান বান্দর আমি দেখতে পেলাম, যেটা দেখে খুব ভালো লাগছিল আমার। এই যে দেখতেই পাচ্ছ, প্রচুর হনুমান বান্দর রয়েছে এখানে। ওরা কাউকে কোনো কিছু করে না দেখে, ওরা এখানে যারা টুরিস্ট আসছে তাদেরকে একটু মনোরঞ্জন করার জন্য ওরা একটু তাদের সামনে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, যাতে টুরিস্টরা একটু ভয় পায় বা একটু ওদের সঙ্গে খেলা করার চেষ্টা করে, এরকম একটা ব্যাপার।
তো তোমরা এখানে যখন যাবে আশা করি তোমাদের ভালো লাগবে। আর দ্বিতীয় কথা হচ্ছে মির্জাফর সম্বন্ধে তোমরা তো সবাই জানো, তো তোমরা পরের ভিডিওতে থাকো আমার সাথে। তোরা এটি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নামাখারান দেওরি। নামাখারান দেওরি মানে হচ্ছে যেটা মির্জাফরের বাড়ির গেট, যেখানে নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করে নবাবকে হত্যা করা হয়, তাই গেটটি সবসময় বন্ধ থাকে, এখানে ঢোকা সম্পূর্ণ নিষেধ। তাই আমি দূর থেকেই ভিডিওটি করেছি, আর গেটের সামনে দাঁড়িয়ে যতটুকু এই ভিডিওটিতে বলার আমি বলেছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এরপরে আমি চলে যাব আমার নেক্সট নিদর্শনে। ভিউয়ার্স, আমাদের যে নেক্সট নিদর্শন সেটা হচ্ছে জগৎ শেঠের বাড়ি। এটা আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং জায়গা, বিকজ আমি জগৎ শেঠের প্রতি খুবই মানে কি বলবো, মানে ওনার সম্বন্ধে জানার জন্য আমার মধ্যে প্রচুর কিউরিয়াসিটি ছিল, আজও আছে। তো এই ভিডিওতে আমি জগৎ শেঠের সম্বন্ধে আপনাদেরকে অনেক কিছু বলবো। তার থেকে বড় কথা হচ্ছে জগৎ শেঠ একটা উপাধি, জগৎ শেঠ কোনো নাম নয়, কিন্তু কেন নাম নয়, কিসের জন্য নয়, আর তার পিছনে কি হিস্ট্রি আছে সব কিছু আমি ভিডিওতে তুলে দেবো। তো প্লিজ আমার সাথে ভিডিওতে সাথে থাকবেন। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে জগৎ শেঠের সম্বন্ধে সমস্ত কিছু A to Z বলবো। তো চলুন আজকে জগৎ শেঠের বাড়িটা ভেতরে কি কি আছে আমরা আপনাদেরকে তুলে ধরি আর দেখাই। তো চলুন ঘুরে আসি। বন্ধুরা দেখতেই পাচ্ছ জগৎ শেঠের বাড়িতে ঢোকার জন্য এখানে টিকিট কাটতে হয়। টিকিটের মূল্য অনলি 30 টাকা। এই দেখতে পাচ্ছ আমি 30 টাকার টিকিটটি কেটে নিয়ে আমি ওনার বাড়ির ভেতরে ঢুকছি। বাড়ির ভেতরে খুব সুন্দর সুন্দর জিনিস রাখা হয়েছে যেগুলো টুরিস্টদের ভালো লাগবে। তাই চলো আজকে ওনার বাড়ির সমস্ত ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরি। দেখতে পাচ্ছ তখনকার দিনের নবাবিয়ানার যে বসার চেয়ার টেবিল, বাইরে বসে তারা মিটিং করতেন বা গোল টেবিল বৈঠক করতেন, সেই সমস্ত কিছু তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। আর জগৎ শেঠের সম্বন্ধে আমি অবশ্যই বলছি, তোমরা ভিডিওর সাথে থাকো। জগৎ শেঠ সম্বন্ধে যদি তোমরা আরো জানতে চাও তাহলে সেটা হলো জগৎ শেঠ বাংলার একটি পদমর্যাদাকার পদবী। এটি একজন ধনী ব্যক্তিকে সেই সময় বোঝাতো। জগৎ শেঠ পরিবারের একটি ব্যাংকার ও বণিক পরিবারের তখন ছিল। এই পরিবারের সদস্যরা মুর্শিদাবাদ সরকারের ওপর প্রভাব বিস্তার করতেন। জগৎ শেঠ পরিবারের প্রতিষ্ঠাতা হলেন মানিকচাঁদ। আর তারপরে পদবীধীর মাহতাব চাঁদ মানে তার দত্তক পুত্র যাকে বলা হয়, সেই মাহতাব চাঁদ লাস্টে সেই পদবী গ্রহণ করেন, আর তারপর সেই বিশেষ ক্ষমতাধর রাজন্যে আসেন। তৎকালীন সময়ে শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হিসেবে তিনি একটি জায়গা মুর্শিদাবাদে পান। দেখতেই পাচ্ছেন এটা জগৎ শেঠের পুরো বাড়ির যে ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি। খুব সুন্দর এখনো সেই হাউস অফ জগৎ শেঠ দেখছেন লেখাই আছে, সেইভাবে সেই বাড়ির প্রত্যেকটা লেককে খোদাই করে রাখা হয়েছে যাতে টুরিস্টরা এসে সম্পূর্ণভাবে এখানে সমস্যাটা দেখতে পারে। 1918 সালে মানিকচাঁদের মৃত্যুর পরে দত্তক পুত্র মাহতাব চাঁদ ছিলেন ক্ষমতাবান ব্যক্তি। আর আরো যদি আমি জগৎ শেঠের সম্বন্ধে বলি বা মাহতাব চাঁদের সম্বন্ধে বলতে চাই, মাহতাব চাঁদের উত্তরাধিকারীরা 6 পুরুষ ধরে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িতে 6 পুরুষ ধরে জগৎ শেঠের উপাধি লাভ করেছিলেন। আর দ্বিতীয় কথা হচ্ছে জগৎ শেঠ মানে সবাই জানে এটি একটি উপাধি, আর যারা জানেন না তারা আমার এই ভিডিও দেখে অবশ্যই জানতে পারবেন আশা করি। আর দ্বিতীয় কথা হচ্ছে মাহতাব চাঁদ, তিনি জগৎ শেঠ নামে পরিচিত ছিলেন মুর্শিদাবাদে। আর তিনি সেই সময় প্রচুর ধনসম্পদের মালিক ছিলেন, তার জন্য তাকে মানে মুর্শিদাবাদের নয় বাংলা বিহার উড়িষ্যার সব থেকে বড় ফিনান্সার বলা হতো। আশা করি এই ভিডিওতে জগৎ শেঠের সম্বন্ধে আমি যা যা বললাম আপনাদের শুনে ভালো লাগবে। আর পরের যে নিদর্শনটি আমি আপনাদেরকে দেখাবো তার সমস্ত বিবরণ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেব। আপনারা প্লিজ এই ভিডিওতে আমার সাথে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি মন্দিরের ভেতরটি দেখাচ্ছি, এটি হচ্ছে জগৎ শেঠের একটি লক্ষ্মী মন্দির। এই লক্ষ্মী মন্দির সম্বন্ধে আমি অবশ্য ডিটেইলে আপনাদেরকে বলবো। এখানে দুটি মন্দির আছে, একটি লক্ষ্মী মন্দির আছে আর তাদের কুলদেবতার মন্দির রয়েছে। ঠিক আছে, সেটা আমি ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভিডিও আমার সাথে থাকুন। ভিউয়ার্স, এই যে মন্দিরটি তোমাদেরকে দেখাচ্ছি, এই মন্দিরটি হচ্ছে জগৎ শেঠের বাড়ির পাশেরই, মানে তার দালানের মধ্যেই একটি কুলদেবতার মন্দির।
তোমাদের ভেতরটা আমি অবশ্যই ঘুরে দেখাবো, কিন্তু তার পাশাপাশি বলে রাখি তার পাশে যে মন্দিরটি আমি তোমাদের দেখাচ্ছি ভিডিওতে, সেই মন্দিরটি হচ্ছে লক্ষ্মী দেবীর মন্দির। আমরা সবাই জানি যে লক্ষ্মী দেবী হচ্ছে ধন সম্পদের প্রতীক। ধন সম্পদের প্রতীকের জন্যই নয়, মহাতব চাঁদ আর তার পরিবারের জগৎ শেঠ উপাধি নেওয়া মানে 6 পুরুষ ধরে যে উপাধি নেওয়ার যে সদস্যরা ছিলেন তারাও কিন্তু এই লক্ষ্মী মন্দিরে এসে পুজো দিতেন। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর মন্দিরটি, এখনো খোদাই কার্য গুলো রয়েছে। আর এই মন্দিরটিকে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু কারুকার্য করা যায় সেগুলো করে রাখা হয়েছে, যাতে টুরিস্টরা এসে এই মন্দিরটিকে দেখতে পারেন। দেখতেই পাচ্ছ মন্দিরটি একদম তার বাড়ির পাশেই সংলগ্ন ভাবে রয়েছে। আর এই যে মন্দিরটি দেখছো, যেটা ওনাদের কুলদেবতাদের মন্দির, সে মন্দিরের গায়ে বিভিন্ন ঠাকুরের ইয়ে রয়েছে, যেগুলো কাঁচের বাক্সের মধ্যে রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমার দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাইট, আর তার মধ্যে রয়েছে পাথরের বিভিন্ন কারুকার্য, বিভিন্ন জিনিসপত্র তখনকার দিনে। এটা হচ্ছে দান পাত্র, মানে যেটা আমরা দান পেটি বলি, যেখানে তোমরা নিজেদের মানে যতটুকু তোমাদের সামর্থ্য সেই হিসাবে তোমরা এখানে দান পেটিতে দান করতে পারো। এই যে দেখতে পাচ্ছ তাদের আলাদা আলাদা ভগবানের মূর্তি, যেগুলো খুব সুন্দরভাবে কাঁচের বাক্সের মধ্যে দেওয়ালে রয়েছে। আর এই যে দেখছো মন্দিরটা, আমি পিছনটাও একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাকে, যাতে তোমরা এই ভিডিওতে এই মন্দিরটি দেখে যখন তোমরা এই মন্দিরটি দেখতে যাবে, সেখানে যারা এখন দেখোনি দেখে বুঝতে পারবে। এরপরে যে ভিডিওটি দেখাবো সেই ভিডিওর নিদর্শনটি অবশ্যই ভালো করে দেখো। আর যেটা তোমাদের কমেন্ট বক্সে লেখার কথা অবশ্যই লিখে আমাকে জানাবে যে তোমাদের এই ভিডিওতে মন্দিরটি দেখে কেমন লেগেছে। ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছ এই যে কুলদেবতা, এটি ওনাদের মন্দির। ভিউয়ার্স, আজকে যেটা আমার সব থেকে ইন্টারেস্টিং দাদার কাছে শুনে লাগলো যে এটা হচ্ছে কাঠগোলাপের বাগান বাড়ি। মানে তোমরা যদি এখানে আসো প্লিজ এই জায়গাটা নিশ্চয়ই এসে দেখে যেও। তো দাদার কাছে আমি একটু সামান্য কিছু শুনে নেবো এই ব্যাপারে, তারপরে ভেতরে ঢুকে তোমাদের পুরো ভিডিওটা আর পুরো যা যা জিনিসপত্র আছে সেগুলো দেখাবো, ঠিক আছে? তো দাদার কাছ থেকে চলো শুনে নিই যে দাদা এই কাঠগোলাপের বাগান বাড়ির সম্বন্ধে কি বলছেন। দাদা, এটা হচ্ছে 260 বিঘানের জমিদার বাগান বাড়ি। আচ্ছা, এখানে রায়পল্লবের বাগান বাড়ি বলা হয় এটাকে। আচ্ছা, এখানে চিড়িয়াখানা, সুরঙ্গ পথ, রানীঘাট, বাইজিনাচ, নাচমল, মিউজিয়াম। আচ্ছা, এখানে যে রাজাদের আমলে যে ব্যবসা হতো, হীরা, পান্না, গোলাপের, কাঠের, সব রকমের এখানে ব্যবসা হতো। আচ্ছা, এখানে একটা 3তলা মিউজিয়াম রয়েছে। আচ্ছা, তো এটা গঙ্গার সঙ্গে সুরঙ্গ পথ রয়েছে। আচ্ছা, গঙ্গায় জাল পড়লে মিউজিয়ামটা ডুবে যায়। আচ্ছা, এবং যেতে গিয়ে চিড়িয়াখানার বাঁ হাতেই পড়বে মিউজিয়ামটা। আচ্ছা, মাইকেল অ্যাঞ্জেলোর পাশে। আচ্ছা, হাজারদুয়ারি যেটা এসছেন, হাজারদুয়ারি দেখতে। আচ্ছা, হাজারদুয়ারি হচ্ছে টোটাল স্পটটা 12 বিঘার উপরে নিয়ে। আচ্ছা, আর এটা হচ্ছে টোটাল 207 বিঘার উপরে। আচ্ছা, এখানে চিড়িয়াখানা, সুরঙ্গ পথ, রানীঘাট, বাইজিঘাট, জৈনদের মন্দির এবং গোলাপের চাষ। 108 রকমের গোলাপের চাষ হয়। আচ্ছা, জায়গায় গিয়ে ভালো লাগবে আশা করি। জায়গা খুব সুন্দর জায়গা। আচ্ছা। এখানে রানীঘাট আছে, গুপ্তঘর আছে, সব কিছুই আছে। তো দাদার সাথে কথা বলে যতটা তোমরা দেখো বুঝতে পারলে যে দাদা অর্ধেক মানে ইনফরমেশনই দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ দাদাকে। আর এবার তোমাদের ভেতরটা আমি ঘুরে দেখাবো। তো দাদার কথা হচ্ছে দাদা ভেতরে ঢুকতে পারবেন, বিকজ ওনার এখানে টোটো আছে, ওনাকে এখানে দাঁড়াতে হবে। তো আমি তোমাদের ভেতরটা পুরো ঘুরে দেখাবো। আর ঘুরে দেখানোর সাথে সাথে পুরো ভিডিওতে যা যা এখানকার যে ইনফরমেশন আছে, যা যা ভিডিওতে তোমরা দেখবে সমস্ত আমি কিন্তু ভিডিওতে বলবো। তোমরা প্লিজ সাথে থাকবে। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করে আমাকে জানাও ভিডিওটি কেমন লাগে। আর দাদাকে একটা প্লিজ তোমরা থ্যাংক ইউ বলে দাও, কেননা হি ইজ এ ভেরি গুড ম্যান টুডে ফর মি। আর একটা জিনিস আমি সবসময় বলি যে আমার ভিডিওতে যারা আমার সাথে থাকে তারা সবসময় জেনুইন পার্সনে, তোমরা এটা মাথায় রাখবে। বাকি দাদাকে নিয়ে আমার কিছু বলার নেই, ভিডিওতে যা যা বলে দিয়েছি তোমরা এসে যতক্ষণ না দেখবে বা দাদার সঙ্গে যতক্ষণ পরিচয় না হবে ততক্ষণ বুঝতে পারবে। তো চলো আজকে কাঠগোলাপের যে এই বাগান বাড়ি এটা একটু দেখে নি ঘুরে। আর তোমরা প্লিজ আমার সঙ্গে ভিডিওতে সাথে থাকো, ঠিক আছে? চলো।
গুড মর্নিং, আপনি কোথা থেকে আসছেন? বসিরহাট থেকে আসছেন। তো এখানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আসা, না এর আগে এসেছেন? ফার্স্ট টাইম এসেছেন। তো এখন এখানে এসে কি কি এর আগেও কি কত অনেক কিছু ঘুরেছেন, না এটা ফার্স্ট এসেছেন? না না, কাশ্মীর গেছি, আজমির শরীফ গেছি, এটা ফার্স্ট টাইম। এটা ফার্স্ট টাইম এখানে। তো এখানে মুর্শিদাবাদে এসে কি এটাই প্রথম ঘুরলেন, না আরো অনেক জায়গা দেখেছেন তারপর এখানে ঢুকেছেন? অনেক জায়গায় গেছি। মানে কোথায় কোথায় ঘুরেছেন? ওই তো 1100 কবরস্থান আছে, ওখানে আচ্ছা, গেছি। আচ্ছা। তারপর হচ্ছে জীবন্ত কবর নাকি ওখানে গেছি। আচ্ছা, ওকে। তো আপনারা কাপলস এসেছেন তাই তো? আমরা ভাই বোন। ও ওকে ওকে। সো কেমন লাগলো মুর্শিদাবাদ ঘুরে? ভালো। আপনারা তো আরো অনেক জায়গা ঘোরার আছে, না এটাই লাস্ট? না না, আছে এখন অনেক ঘোরা আছে। তো এখানে যা যা দেখবেন আপনার ফার্স্ট এক্সপিরিয়েন্স কিরকম মনে হয়? ভালো। মানে এখানে আগে থেকে রিসার্চ করে এসেছেন, না এখানে এসে সবটা দেখবেন? এখানে এসে প্রথমটা দেখবেন। ওকে। তো আশা করি এখানে যারা এসছে বা যারা আসছে, আমি কাঠগোলা সম্বন্ধে অনেক কিছু শুনে এখানে এসেছি, আর এখানে এসে যাদেরকে দেখতে পাচ্ছি, যেহেতু এটা সিজন হিসাবে আমি কোনো কথা বলতে চাই না, বিকজ এখানে ভিড় এমনি হয়, বাট আপনার মুখে যা শুনলাম এখানে, আর আপনাকে দেখে যা মনে হচ্ছে এখানে প্রচুর যারা দর্শনার্থী এসছে তাদেরকে দেখে আমি আর কোনো প্রশ্ন করতে চাই না। চলুন আজকে ভেতরটা ঘুরে দেখা যাক। থ্যাংক ইউ সো মাচ ফর কোঅপারেটিং উইথ আস, আর ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ ম্যাম। তো দেখতে পাচ্ছ আমি এবার ভেতরে পুরো টোটালি এন্ট্রি নিচ্ছি। মেন বিষয়গুলো অবশ্যই তুলে ধরবো, আর তোমরা দেখতে থাকো। ওকে। আর দেখতেই পাচ্ছ আশেপাশে খুব সুন্দর লাগছে দেখতে। প্রথমেই বলেছি, সিজনে যদি কোনো জায়গায় ঘুরতে যাও তাহলে সেটা একটা আলাদাই মজা, আলাদাই বিষয় থাকে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, ইভেন আমার জন্য। ঠিক আছে, তো চলো ভেতরটা দেখতে থাকি। দেখতেই পাচ্ছ এসে গেছি ফার্স্ট যেটা আমাদের কাছে। ঠিক আছে, এটা দেখে না, 4 কিমি দূরে রয়েছে কাঠগোলা এই বাগান বাড়ি। তা নিয়ে দুটি মত প্রচলিত আছে। বাগানে ঢোকার মুখে তোমরা দেখতে পাবে নওয়াবাদ গেট, যেটা তোমরা যখন এন্ট্রি নেবে তখনই দেখতে পাবে। আর তার সামনে রয়েছে পূর্ব পশ্চিমে রাস্তা। এই রাস্তার দুপাশে ছিল কাঠের গোলা, তাই এই জায়গার নাম কাঠগোলা। এই বাগান বাড়িতে সব থেকে বিখ্যাত ছিল ফুলের গাছ, আর সব থেকে বিখ্যাত ফুল ছিল গোলাপ। কাঠগোলার নামকরণে এই বাগান বাড়ির নাম কাঠগোলা হয়েছিল। এই জায়গাটি কিনেছিলেন লক্ষ্মীপত সিং দুগ্গর, জিয়াগঞ্জের যিনি রাজা, দিয়ে এখানে তিনি বাগান বাড়িটি তৈরি করেছিলেন। তারা 4 ভাই, 4 ভাইয়ের নাম ছিল লক্ষ্মীপত সিং দুগ্গর, জগৎপত সিং দুগ্গর, মহিপত সিং দুগ্গর এবং ধাইপত সিং দুগ্গর। তাদেরকে একদিক থেকে লোকে ব্যবসায়ও বলতেন, একদিক থেকে লুটেরাও বলতেন। একসময় এই বাগান বাড়িতে নাকি জলসাও পর্যন্ত হতো। মুর্শিদাবাদী বিরোধীদের ষড়যন্ত্রে এই বাগান বাড়ি উল্লেখ রয়েছে। একটি সুড়ঙ্গ নাকি এই বাগানের ভেতরে রয়েছে, যেটা এই তথ্যসূত্রে আমরা জানতে পারি, যেখান থেকে নাকি জগৎ শেঠের বাড়ির রাস্তা খুঁজে পাওয়া গেছে। দেখতে পাচ্ছ বিভিন্ন ছবি বাগান বাড়ির ভেতরে আমি তুলে ধরলাম। বাকি যে নিদর্শনটি আমি তোমাদেরকে দেখাবো সেটি তথ্যসূত্র সম্পন্ন এই ভিডিওতে আমি তুলে ধরবো। তো ভিডিওতে প্লিজ তোমরা সাথে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করতে প্লিজ ভুলবে না। ঠিক আছে, চলো তাহলে। ইমামবাড়াটি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এই ইমামবাড়াটি 1848 সালে নবাব মনসুর আলী খান প্রতিষ্ঠা করেন। নবাব সিরাজদৌলার আমলে যে ইমামবাড়াটি প্রতিষ্ঠাতা হয়েছিল, যেটি সাল হচ্ছে 1842, সেটি আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার পরে এই ইমামবাড়াটি প্রতিষ্ঠা করা হয়। হাজারদুয়ারি প্রাসাদের ঠিক বিপরীতে রয়েছে ইমামবাড়া মানে প্রাসাদটি। 6 লক্ষ টাকা খরচা করে এই ইমামবাড়া প্রাসাদটি তৈরি করা হয় সেই টাইমে। আরো যদি বলি এই ইমামবাড়া সম্বন্ধে, সেটি হলো এই ইমামবাড়াতে রয়েছে হযরত মুহাম্মদ, যিনি মানে ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন, তার পদক চিহ্ন। আর মাসে একটা দিন সে এই ইমামবাড়াটি খুলে দেওয়া হয়, যখন হিন্দু, মুসলিম, শিখ যে কোনো ধর্মের মানুষ এসে এখানে ভিড় করে। এখানে ভেতরে ঢোকার বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি রঘুনাথগঞ্জ
টেম্পলের টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। টিকিট মূল্য এখানে মাত্র 20 টাকা। এখানে ঢুকে তুমি অনেক কিছু দেখতে পারবে। তুমি দেখতেই পাচ্ছ মন্দিরের একদম এন্ট্রেন্স গেটে পৌঁছে গেছি। এটা হচ্ছে এন্ট্রেন্স। আমি ভেতরে ঢুকে তোমাদের পুরোটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? দেখতেই পাচ্ছ এটি রঘুনাথ দেব ঠাকুরের একটি পুরনো মন্দির, খুব সুন্দর। আর তারপরে দ্বিতীয় কথা হচ্ছে এর ভেতরে যে জিনিসগুলো রয়েছে সেগুলো অনেক পুরনো। যেমন ধরো কিছু সোনার গিনি, তারপরে দেওয়ালের কিছু আসবাবপত্র যেগুলো কাচের বাক্সে রাখা যায়, সমস্তটা আমি তোমাদের ভিডিওতে দেখাবো, তোমরা আমার সঙ্গে থাকো, ওকে? আর বাইরে যেগুলো রয়েছে সেগুলো তোমরা আরো ভালো দেখতে পাবে। সেগুলো কিছু কামানও রাখা হয়েছে, যেই টাইমে সেগুলো ইউজ করা হতো। আর এই যে দেখছো এই কামানগুলো তখন যুদ্ধে ইউজ করা হতো। এখন এগুলো শুধু মিউজিয়ামের মানে রেখে দেওয়ার মতো জিনিস। আর এই যে দেখছো সংগ্রহশালা প্রবেশ পথ, এর ভেতরে আমি আস্তে আস্তে ঢুকছি, তোমরা দেখতেই পাচ্ছ। এটি একটি মিউজিয়াম মতো করে দেওয়া হয়েছে, যেখানে অনেক পুরনো পুরনো জিনিস রয়েছে। দেখতে পাচ্ছ দেওয়ালে বিভিন্ন টাইপের আয়না থেকে শুরু করে এই যে দেখছো ইলেকট্রনিক্স কিছু ফ্যান আছে, ফার্নিচার আছে, তখনকার দিনের টেবিল রয়েছে যেখানে বসে সবাই বৈঠক করতেন, সময় কাটাতেন। তারপরে আমি আস্তে আস্তে তোমাদের দেওয়ালটাও দেখাচ্ছি। দেখো হরিণের কিছু মানে মাথা রয়েছে, যেগুলো তখনকার দিনে খুব সুন্দর করে খোদাই করে বিভিন্ন কারুকার্য করে দেওয়ালে টাঙিয়ে রাখা হতো। এইটা হলো বেডরুম, দেখতে পাচ্ছ কত সুন্দর একটি বিছানা, আর তার পাশে একটা আয়নাও রয়েছে। আর ওপরে ছাদের কারুকার্যটা দেখো খুব সুন্দর। আর এই যে দেখো একটা দেওয়াল ঘড়িও রয়েছে। তো আমি এই বেডরুমটা ঘুরে দেখানোর সাথে সাথে তোমাদের চলো ঘুরে দেখাই আরো কিছু ভেতরে জিনিস। যেগুলো দেখতে পাচ্ছ, এটি একটি আলমারি যার ভেতরে একটি মূর্তির মতো রাখা আছে। তারপরে দেখতে পাচ্ছ এটা একটি চামড়ের মতো, যেগুলো দিয়ে হাওয়া করা হতো তখনকার দিনে রাজা মহারাজা বাদশাদের। এইটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, বেশ কিছু জিনিস পুরনো মূর্তি রাখা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এটি একটি লাঠি, যেটা বয়স্ক লোকেরা তখন ইউজ করতো। আর এটি একটি পুরনো দিনের খুব সুন্দর তলোয়ার, ঠিক আছে, যেগুলোর মধ্যেও কারুকার্য করে রাখা হয়েছে। আর যেগুলোকে কাচের বাক্সে খুব সুন্দর করে ভরে রাখা হয়েছে, যাতে সেগুলো কোনো ক্ষতি না হয় আর টুরিস্টরা এসে সুন্দর দেখতে পারে। তারপর নিয়ে চলে যাচ্ছি, তোমাদের দেখতে পাচ্ছ এই যে গিনি বাক্সটাতে, কাঁচের বাক্সটাতে খুব সুন্দর, দেখো তখনকার দিনে কিছু কারেন্সি ছিল, সেই কয়েন গুলো এর মধ্যে সাজিয়ে রাখা হয়েছে। এরপর আমি তোমাদের নিয়ে চলে যাচ্ছি ভেতর দিকে দেখতে পাচ্ছ তোমার একটি লাইব্রেরি রয়েছে। তখনকার দিনে লাইব্রেরি ছিল, দেখতে পাচ্ছ খুব সুন্দর বইগুলো সাজানো রয়েছে। দেওয়ালে কিছু বন্দুক রয়েছে, যে বন্দুকগুলো আর্টিফিশিয়াল বন্দুক, যেগুলোকে কাঁচের বাক্সে খুব সুন্দর সাজিয়ে রাখা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর ব্যাচ মেডেল যেগুলোকে বলে, সেগুলো সাজিয়ে রাখা হয়েছে। এইগুলো কিছু তোমাদের শোপিস টাইপের জিনিস রাখা হয়েছে, দেখতে পাচ্ছ। আর এইটাকে বলে মানে কিছু পুরনো খোদাই করা লেখ। আর এই যে দেওয়ালে যেগুলো টাঙানো আছে, যেগুলোকে বলে কৃপান বা ছোট ছুরি, যেগুলো রাজা মহারাজারা আলাদা করে নিজের কাছে রাখতেন নিজের আত্মরক্ষার জন্য, ঠিক আছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে এই ছুরিগুলোকে খুব সুন্দর কিন্তু কাঁচের বাক্সে করে স্টোর করে রাখা হয়েছে, যেগুলো আমি তোমাদের সাথে তুলে ধরছি। এরপর আমি একটু ভেতরে চলে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ কিছু কুড়ুল রাখা আছে, যে কুড়ুলগুলো হয়তো তোমরা কোনোদিনও দেখোনি, দেখে নাও। তখন এরকম কুড়ুল ইউজ করা হতো। রাম, লক্ষণ আর সীতা মায়ের একটি খুব সুন্দর মূর্তি দেওয়ালে করে কাঁচের বাক্সে রাখা হয়েছে। এইগুলোতে দেখো ডিফারেন্ট টাইপের তলোয়ার, ঠিক আছে। মুসলিমদের তলোয়ার এইভাবে মানে টেনা করে হতো, আর সোজা তলোয়ার হতো যারা রাজপুত যারা হতো তারা ইউজ করতো, ঠিক আছে। এটা তোমরা জেনে রাখো এই তলোয়ারগুলোর সম্বন্ধে। আর এই যে দেখতে পাচ্ছ কিছু কাঁচের পটস, কিছু
তোমরা দেখতে পাচ্ছ যে জিনিস রাখা হয়েছে, এগুলো তখনকার দিনের মানে তৈরি করা। আর এই যে দেখতে পাচ্ছ এটা একটি ধুনো দেওয়ার জন্য, ভেতরে ধুনোটি দিয়ে একটি ছোট্ট ইয়ে লাগানো আছে, খোপ লাগানো আছে, খোপটি বন্ধ করে দেওয়া হতো, সেই ধুনোটি সারা ঘরে স্প্রেড হতো। দেখতে পাচ্ছ বাইরে যাবার পথ আমি চলে যাবার আগে এই যে খাবার বানানোর মানে তখনকার দিনে তো বড় বড় নবাব আমলে রান্না হতো, তো রান্নার যে বিভিন্ন কড়াই দেখতে পাচ্ছ, এত বড় কড়াই তো মানে এখন দেখতেই পারা যায় না, সেই কড়াইগুলোকেও রেখে দেওয়া হয়েছে দেখানোর জন্য। তার সাথে সাথে দেখতে পাচ্ছ বিভিন্ন খাবার বানানোর বড় বড় যে বাসনপত্র সেগুলো রাখা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এটাকে বলে চাক্কি, এটাতে করে আটা পেশাই হতো তখনকার দিনে। ঠিক আছে, তখন তো উন্নত কিছু ছিল না, এটা দিয়ে পেশাই হতো। এরপরে আমি বন্ধুরা বাইরে বেরিয়ে যাচ্ছি। বাইরে বেরিয়ে যাবার পথে তোমাদেরকে আমি পরের নিদর্শনের দিকে নিয়ে চলে যাব। আশা করি তোমাদের ভালো লাগলো এটি দেখে। হোটেল মঞ্জুসার ভিডিওতেই আমি তোমাদের কাছে তুলে ধরছি। এটি হচ্ছে হোটেল মঞ্জুসা, যেখানে আমি ছিলাম। আর যেখানে যে রুমের ভিডিও আমি অলরেডি আগে আমি দিয়ে দিয়েছি ভিডিওর শুরুতে। দেখতে পাচ্ছ আমি নামছি আস্তে আস্তে। এটা হচ্ছে হোটেল মঞ্জুসার এন্ট্রি গেটের ভেতরটা। যখন তোমরা ভেতরে ঢুকবে আশেপাশে এরকম সুন্দর পরিবেশ দেখতে পারবে, যেটা খুবই সুন্দর। আর আমার তো খুবই ভালো লেগেছিল, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা প্লিজ এই হোটেলে এসে চেক ইন করতেই পারো, খুব রিজনেবল প্রাইসে এখানে কিন্তু রুম ভাড়া দেওয়া হয়। আর খাবার দাবারেরও ব্যবস্থা এনাদের নিজস্ব ক্যান্টিনে রয়েছে। এটা হচ্ছে সিটিং এরিয়া, যেখানে তোমরা বসে গল্প করতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ সিসিটিভিরও খুব সুন্দর আয়োজন করা আছে। দেওয়ালে বিভিন্ন টাইপের মুর্শিদাবাদের বিভিন্ন ছবিও রাখা হয়েছে। দেখতে পাচ্ছ বিভিন্ন শোপিসও আছে কাঁচের বাক্সে। ওটা হচ্ছে রিসেপশন, যেখানে চাবি টাবি রাখা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এইগুলো হলো রুমস, এগুলো গ্রাউন্ড ফ্লোরের রুমস, ওপরেও রুমস রয়েছে। আর এইগুলো হচ্ছে তোমার বাইরেটা। এইগুলো এই যে দেখতে পাচ্ছ আশেপাশে যে ফুলগুলো রয়েছে, বিভিন্ন টাইপের ফুল গাছ লাগানো হয়েছে, এগুলো আমার খুব সুন্দর লাগছিল। এই যে মানে বাগানটা যেভাবে তৈরি, তার সামনেই হচ্ছে দেখো ভাগীরথী নদী। ভাগীরথী নদীর সামনে যেহেতু রিসর্টটা তৈরি হয়েছে, সেহেতু জায়গাটা আরো সুন্দর দেখতে লাগছে। আর যেহেতু এটা সিজন, সেহেতু তোমরা সবাই জানো। দেখো রুমগুলোকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু এখন রুমগুলো বন্ধ রয়েছে, সেগুলো এখন দেখানো যাবে না বা পসিবল হয়ে ওঠেনি, তো আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের রুম, যেগুলো তোমরা কম পয়সায় পেয়ে যেতেই পারো। আর এটা হচ্ছে আমার রুম, যেটা আমি অলরেডি আগে তোমাদের কাছে তুলে ধরেছিলাম। ঠিক আছে, এই রুমে দেখতে পাচ্ছ সবই রয়েছে, ওয়াশরুমও সুন্দর রয়েছে, তার সঙ্গে শাওয়ার রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে। ঠিক আছে, এরপর এই রুমে যখন তোমরা আসবে বা এরকম রুম তোমরা যখন নেবে, এই রুমের প্রাইস কি আছে সেটাও আমি কিন্তু আগের ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরেছি। 650 টাকায় রুম ভাড়া আমার লেগেছিল। আর এখানকার যে ম্যানেজার, তিনি খুবই ভালো, ওয়েল বিহেভ একজন পার্সন। তার সঙ্গে আমি তোমাদের পরিচয় করিয়ে দিয়েছি অলরেডি। আর তোমরা প্লিজ তাকে ফোন করে নিও, আমি ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। ঠিক আছে, গুড আফটারনুন। হোটেল মঞ্জুসাতে তো আজকে আমি এখানে থেকে গেলাম, আমার তো খুব ভালো লেগেছে। বাট আমার ভিউয়ার্সরা আপনার হোটেলে যদি আসতে চায় তাহলে কিভাবে আসবে? এখান থেকে আপনার আসতে হবে মুর্শিদাবাদ স্টেশন। আচ্ছা, ওখান থেকে টোটো ধরে বলতে হবে হোটেল মঞ্জুসা যাব, এখানে পৌঁছে দেবে। আচ্ছা, 10 টাকা মতো ভাড়া নেয়। আচ্ছা, চাইলে আপনি ওদের সাথে সাইড সিনও করতে পারবেন। আচ্ছা আচ্ছা দাদা, আপনার হোটেলের প্রাইস কি আছে, এসি নন এসি? এসি এখন বর্তমান প্রাইস হচ্ছে 1000 টাকা, 1200 টাকা, যেহেতু সিজন এখন 1500 টাকা, 2000 টাকা রুম কোয়ালিটি। আচ্ছা, আর আচ্ছা 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 দাদা বলছি, আচ্ছা আপনার যে হোটেলে যে নন এসি এসি যে এটা কি এখন সিজন ওয়াইজ এটা প্রাইস, না আপনার অন্য কোনো পরে পরে গিয়ে আবার কোনো প্রাইস চেঞ্জ হচ্ছে? পরে গিয়ে রেট চেঞ্জ হয়, আপ ডাউন হয়, সিজন ওয়াইজ রেট চেঞ্জ হয়।
আচ্ছা, সিজন ওয়াইজ রেট চেঞ্জ হয়, তাই তো? তো আপনার এখানে আসতে গেলে আপনার কন্ট্যাক্ট নাম্বার যেটা ডিসপ্লেতে শো করা হচ্ছে এখানে, Yes. সেটাতে সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে একদম হবে তো? একদম একদম আচ্ছা, সেখানে আপনার phone করে- হোটেলের মানে ওপেনিং বা ক্লোজিং টাইম বলে কোনো কিছু আছে কি? ওপেনিং তো নয়, ক্লোজিং রাত 10টার সময় গেট বন্ধ হয়ে যায়, আর ভোর 4টে থেকে গেট খুলে যায়। আচ্ছা, ওকে। আর এমনি নরমালি এখানে ফুডের কি ব্যবস্থা আছে? ফুডিং এর ব্যবস্থা আছে, আমাদের ক্যান্টিন আছে নিজস্ব, ক্যান্টিনে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সব। তো Breakfast থেকে শুরু করে food, সমস্ত। কি আপনার রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে? একদম 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 ওকে, একদম অল্প কষ্টের মধ্যে। ওকে। তাহলে এখানে যারা আসবে তারা আপনার হোটেলে থেকে, আপনার ক্যান্টিনে থেকে আপনার রিজনেবল প্রাইসে ফুডও অ্যাফোর্ড করতে পারবে, তাই একদম তো? একদম একদম। আচ্ছা, তাহলে আপনার ফোন নাম্বারটা একবার আপনি বলে দিন। ফোন নম্বর হচ্ছে ওকে, 6239528316। ওকে, আচ্ছা, ওকে। তো ভিউয়ার্স, শুনতেই পেলে তোমরা যে দাদা নিজের হোটেলের ফোন নাম্বার বলে দিয়েছে। সো আমার খুব ভালো লাগলো ওনার হোটেলে স্টে করে। ওনার হোটেলটা আমি তোমাদের অলরেডি আমি ভিডিওতে আমি দিয়ে দেবো, অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপাতত দাদাকে আমি বিদায় দিচ্ছি, না দাদার অনেক কাজ আছে। থ্যাংক ইউ দাদা ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য, থ্যাংক ইউ আমাকে এরকম সার্ভিস দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ দাদা। আচ্ছা বন্ধুরা, টিকিট কাউন্টার থেকে আমি টিকিট কেটে নিলাম নসিপুর রাজবাড়ির। এখানকার টিকিট মূল্য মাত্র 20 টাকা। 20 টাকা দিয়ে তোমরা এখানে এন্ট্রি নিতে পারবে। আমি এবার আস্তে আস্তে প্রবেশ পথের দিকে এন্ট্রি নিচ্ছি। দেখতে পাচ্ছ আমার পাশেই নসিপুর রাজবাড়িটি দেখা যাচ্ছে। আর এই ইনস্ট্রাকশনটা তোমরা প্লিজ একটু পড়ে নিও। আমি পড়ে নিয়েছিলাম যাতে তোমাদের ভেতরে কোনো অসুবিধা না হয়। আর যারা এখানে আসছেন তারা নিজেদের সাথে গাইডও নিয়ে আসছেন, যারা মানে সম্পূর্ণ এখানকার মানে বিবরণ তারা জানতে পারেন, যা ঐতিহাসিক বিবরণগুলো রয়েছে। দেখছো তো চারিপাশটা আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি। এখনো পর্যন্ত নবাব সিরাজদৌল্লার এখানে ছবিও রয়েছে। ভেতরে একটি সুন্দর বাগান রয়েছে, বাগানের মধ্যে রয়েছে বিভিন্ন দেবীদের মন্দির। দেখতেই পাচ্ছ আমি পুরো বাগানটা তোমাদের ঘুরে দেখাচ্ছি A to Z। তোমরা ভিডিওতে আমার সাথে থাকো বন্ধুরা, ঠিক আছে? নসিপুর রাজবাড়ি হচ্ছে রাজা দেবী সিংহের নির্মিত একটি রাজবাড়ি। 1865 সালে কীর্তিচন্দ্র সিংহ, সিংহের দরবার ছিল বলে, আর যিনি ব্রিটিশ রাজ্যের সময়কার একজন আদায়কারী মানে কর আদায়কারী হিসেবে তিনি পরিচয় পেয়েছিলেন। তাই এটি ঐতিহাসিকরা সেইভাবে সবার কাছে তুলে ধরেছেন বা বলে থাকেন। দেখতে পাচ্ছ সুন্দর করে আমি দেখাচ্ছি। এখনো এইগুলি ধ্বংসের মুখে রয়েছে, তাও যতটুকু রেখে টুরিস্টদের দেখানো যায় ততটুকু এখানকার যারা গাইড আছে বা যারা এই জায়গাটিকে মেনটেন করেন তারা সম্পূর্ণভাবে রেখেছেনও আর মানে রাখার চেষ্টাও করেছেন। দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গাটি। এই যে তোমাদের বললাম হনুমান মন্দির, এই হচ্ছে হনুমান মন্দির একদম পাশে। এই যে নসিপুর রাজবাড়ির একটি চিত্র তোমাদের সামনে তুলে ধরলাম, যা যা আমি আজকে ফটো তুলেছিলাম। হ্যালো ভিউয়ার্স, আজকে আবার চলে এসেছি হাজারদুয়ারির সামনে। দেখতে পাচ্ছ হাজারদুয়ারির এটা এন্ট্রান্স গেট। আমি হাজারদুয়ারিতে ঢুকবো, টিকিট কাটবো আর পুরো হাজারদুয়ারিটা তোমাদের ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছ হাজারদুয়ারি অনেকক্ষণ আগে খুলে গেছে, 10টা সাড়ে 10টার সময় খুলে যায়, আর ক্লোজিং টাইমটা বিকেল 5টা পর্যন্ত। তো তোমরা দেখতে থাকো ভিডিওতে আর আমার সাথে থেকো যে তোমাদের এই হাজারদুয়ারি দেখে তোমাদের কি লাগছে না লাগছে আমাকে প্লিজ ভিডিওতে প্লিজ জানিও, আর জানাতে প্লিজ ভুলো না। ওকে, তো চলো আজকে ভেতরটা দেখে নিই, আর এন্ট্রান্সে দেখতে দেখতে আমরা কি কি দেখবো না দেখবো সেগুলো তোমরা দেখতে থাকো। ওকে, চলো। সো দেখতে পাচ্ছ যে এখানে এন্ট্রান্স গেট দিয়ে ঢুকে এটা হচ্ছে টিকিট কাউন্টার। সো টিকিট কাউন্টারে একটু ভিড় আছে যেহেতু দেখতে পাচ্ছ। সো আমি টিকিট কাউন্টারে টিকিটটা কেটে নেবো। সো তোমরা সাথে থাকো। ওকে, यार काटनी
Guys, আমি ঢুকে পড়েছি হাজারদুয়ারি দেখতে। সো তোমরা দেখতেই পাচ্ছ যে হাজারদুয়ারি সত্যি যা তোমরা ফেসবুক, টুইটারে বা ইউটিউবে দেখে আসছো বা এমনি নর্মালি দেখে আসছো, তারা কিন্তু মানে যারা আসছে তাদেরকে দেখে বুঝতে পারে তারা কতটা কৌতূহলশীল যে তারা হাজারদুয়ারি দেখবে। আর বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন জায়গা থেকে তারা হাজারদুয়ারি দেখতে এসছে। খুবই সুন্দর একটি জায়গা। আর তোমরা যদি একদিন বা দুদিনে যদি ছুটি কাটাতে চাও তো ডেফিনেটলি হাজারদুয়ারির মতো জায়গায় এসে বা মুর্শিদাবাদের মতো জায়গায় এসে এখানে এসে ছুটি কাটাতেই পারো। সো দেখতেই হাজারদুয়ারির সম্বন্ধে যদি আমি আরো বলি, এই হাজারদুয়ারি প্রাসাদটি ভূ দরজা বিশিষ্ট বলে একে হাজারদুয়ারি বলে থাকে। সবাইকে আমরা সবাই জানি। বাইরে থেকে ভেতর থেকে হাজারদুয়ারি অনেক দরজা দৃশ্যমান হলেও এর মধ্যে অনেক দরজায় আদবে নকল, অথচ দূর থেকে পুরোপুরি আসলেই মনে হয়। আর হাজারদুয়ারির চমক শুধু তার দুয়ারেই না, ঘরগুলো মনোমুগ্ধকর বলে পরিচিত। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের এই মুর্শিদাবাদে অবস্থিত এই রাজপ্রাসাদে অনেক দরজা আছে, তার থেকে প্রাসাদের এই নামকরণ হয়েছে হাজারদুয়ারি। আরো যদি বলি এই হাজারদুয়ারির সম্বন্ধে, সেটা হলো 17শো শতাব্দীতে ইংরেজ শাসনের আগে পর্যন্ত সুবা বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ শহর। এখানে রাজত্ব করতেন নবাবরা। এখানে নবাব হুমায়ুন শাহ ইউরোপীয় স্থাপত্য নিয়ে এই প্রাসাদ বানান। অনেকে ভুল করে ভাবেন যে এই প্রাসাদ বুঝি নবাব সিরাজউদ্দৌলার তৈরি। এমনটা নয়, এই প্রাসাদ তৈরি হয় সিরাজ জামানার পরে। সিরাজের প্রাসাদের নাম ছিল হিরাজি প্রাসাদ। তা এখন ভাগীরথী নদীতে মানে তলিয়ে গেছে, এটা সবাই জানে। আর এখানকার যারা রয়েছে তারাও বলছেন এটি। এই প্রাসাদ ইউরোপীয় ধাঁচে বানানো। এটি ভাগীরথী নদীতে অবস্থিত বলে চিহ্নিত। আপাতত তিনতলায় বেগম ও নবাবদের থাকার ঘর ছিল, দোতলায় দরবারটি রাখা ছিল যেখানে সব সভা বসতো, পাঠাগার, অতিথিশালা এবং একতলায় নানা অফিস ঘর ও গাড়ি রাখার জায়গাও ছিল। ঠিক আছে। আর বর্তমানে ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ এখানে একটি সংগ্রহশালা বানিয়েছে, তবে দুর্বল কাঠামোর জন্য দর্শকদের তিনতলায় উঠতে দেওয়া হয় না, যতটা আমি গিয়ে দেখলাম বুঝলাম। আর শুক্রবারে মিউজিয়াম বন্ধ থাকে, বাকি দিন খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ভিউয়ার্স, নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মদিনা মসজিদ। এই মদিনা মসজিদ হচ্ছে নিজামাত দুর্গের প্রাঙ্গণে একটি মসজিদ। দুর্গের প্রাঙ্গণে দুটি মদিনা মসজিদ রয়েছে। পুরনোটি নবাব সিরাজউদ্দৌলা 18 শতকে এবং নতুনটি নবাব মনসুর আলী খান 1846 সালে নির্মাণ করেছিলেন। 1847 সালে বর্তমান নিজামাত ইমামবাড়া নির্মাণ করার সময় তিনি এই নতুন ভবনের ভেতরে আরেকটি মদিনা মসজিদ নির্মাণ করেন। দুটি ভাগীরথী নদীর তীরে হাজারদুয়ারি প্রাসাদের দক্ষিণ মুখের সমান্তরালে অবস্থিত। মসজিদটি দক্ষিণে এবং ক্লক টাওয়ারের পশ্চিমে এবং বাচোয়ালি তোপের ঠিক পাশেই রয়েছে, যেটা তোমরা দেখতে পাবে গিয়ে। এই মসজিদটি কাঠের তৈরি। শোনা যায় পুরোনো মসজিদ নবাব সিরাজউদ্দৌলাই নির্মিত করেছিলেন। এটি তৈরির সময় মক্কা মদিনা থেকে মাটি এনে এই ভিত্তির সাথে মিশ্রিত করে, যাতে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের দরিদ্র সদস্যদের ইসলামের 5টি স্তম্ভের একটি হজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে পারে। এবার যেটা দেখছো সেটা হচ্ছে ইমামবাড়া। এর সম্বন্ধে অবশ্যই বলবো, তোমার ভিডিওর সামনে যদি জানতে চাও তাহলে 1847 সালে নবাব নাজিম মনসুর আলী খান হাজারদুয়ারি প্রাসাদের ঠিক বিপরীতে সাদেক আলী খানের তত্ত্বাবধানে এই প্রাসাদটি তৈরি করেছিলেন। 680 ফুট লম্বা, তবে প্রস্থে ভিন্ন। মদিনা মসজিদের যে কেন্দ্রীয় ব্লকটি রয়েছে তার দীর্ঘ 300 ফুট।
তারা যখন তৈরি হচ্ছিল তখন রাজমিস্ত্রিরা মাত্র 11 মাস সময় নিয়ে এই নির্মাণ কাজ শেষ করার জন্য তাদের মজুরি পাশাপাশি তারা খাবারও পেত। এর থেকে আরো বেশি যদি ইমামবাড়া সম্বন্ধে বলি, তাহলে উত্তরে পুরাতন ভবনের জায়গা থেকে কিছুটা দূরে এটি নির্মিত করা হয়েছিল। ইমামবাড়াটি হাজারদুয়ারি প্রাসাদের ঠিক বিপরীতে এবং ভাগীরথী নদীর তীরে অবস্থিত। নদীর তীর এবং ইমামবাড়ার পশ্চিম দেয়ালের মধ্যে ব্যবধান কয়েক ফুট হতে পারে মাত্র। তৈরি করতে 6 লাখের বেশি অর্থ ব্যয় নির্মাণ করা হয়েছিল ইমামবাড়াটির জন্য। আর আরো যদি ইমামবাড়াটির সম্বন্ধে বলি, ইমামবাড়াটি দেখতেই পাচ্ছ একদম হাজারদুয়ারি প্রাসাদের ঠিক বিপরীতে রয়েছে। সেটা তোমরা দেখতে গেলে ঠিক এইভাবেই দেখতে পাবে। এরপরে যেটি দেখা যায় সেটা হচ্ছে বাচ্চাবালি তোপ, একটি কামান যা নিজামাত ফোর্ট ক্যাম্পাসে এবং ইমামবাড়া হাজারদুয়ারি প্রাসাদের ঠিক মধ্যবর্তী বাগানের মধ্যে রয়েছে। তোপটির ওজন 7657 কেজি আর 18 কেজি বারুদ প্রয়োজন ছিল এই কামানের গোলাবর্ষণের জন্য। এবার যেটা দেখাচ্ছি সেটা বন্ধুরা মুর্শিদাবাদের ক্লক টাওয়ার, যারা স্থানীয়ভাবে ক্লক টাওয়ার বা ঘড়িঘর নামে পরিচিত। ক্লক টাওয়ারটি নিজামাত, ইমামবাড়া এবং হাজারদুয়ারি প্রাসাদের ঠিক মাঝখানে বাগানের জায়গায় দাঁড়িয়ে আছে। তোমরা দেখছো অনেক যারা এখানে দেখতে আসছেন, অনেকেই এই ক্লক টাওয়ারটিকে দেখতেই পাচ্ছ, এসে ফটোগ্রাফি সব করছে। আর দেখতে পাচ্ছ অপোজিটে আমাদের হাজারদুয়ারি প্যালেসটি দেখা যাচ্ছে। টাওয়ারটি একটি ভারী আওয়াজকারী ঘন্টা দেওয়ার জন্য 4টি রাজমিস্ত্রির ঢাল মাটির 4 কোণে স্থাপন করা হয়েছে। ঘড়ির টাওয়ারের ডায়ালটি পূর্বমুখী এবং ভাগীরথী নদীর তীরের দিকে সম্ভবত নৌকায় ভ্রমণকারী নাবিক এবং যাত্রীদের জন্য তৈরি করা হয়েছিল। নেক্সট নিদর্শনে যেটা দেখাবো সেটা খুব ইন্টারেস্টিং নিদর্শন, যেটা সম্বন্ধে দাদাই আপনাদেরকে বলে দেবে। একটু দাদার মুখ থেকে শুনে নিন, দিয়ে আমি আপনাদের ভেতরটা ঘুরে দেখাচ্ছি, ঠিক আছে? এটা দাদা বলবে। এই গার্ডেনটার নাম বলা হয় আজিম খাটরা গার্ডেন। এখানে আসে মুর্শিদ কুলি খানের মেয়ের সমাধি আজিম উন্নিসা বেগমের। তিনি বাচ্চা ছেলেদের হৃৎপিণ্ড এবং কলিজা খেত। তো তখনকার দিনে তার যক্ষা রোগ হয়েছিল, এই রোগটা সারানোর জন্য এই ডাক্তার কবিরাজ বলেছিল যে জিনিসটা খেতে। তো খেতে খেতে সেই মেয়েটা ভালো হয়ে গেছিল, তবে নেশার পরিবর্তন হয়ে গেছিল। তো মুর্শিদ কুলি খান দেখছে এইভাবে বাচ্চা ছেলে গান নষ্ট করে দিচ্ছে, ওকে ওই অবস্থায় ঘুমের অবস্থায় নিয়ে এসে জীবন্ত কব্বর খুলে ওকে সমাধি দেওয়া হয়েছে, মানে জীবন্ত অবস্থায় মেরে দেওয়া হয়েছে। ওই জন্য জায়গাটার নাম বলা হয় জীবন্ত সমাধি। শুনতেই পেলেন দাদার কথা অনুযায়ী এটা জীবন্ত সমাধি বলে এটাকে লোকে এখানকার লোকে বলে থাকে। আর আমরা এখানে যারা এসছি, তো আপনারা প্লিজ দেখতে থাকুন। আর এইটা ভেতরে কি কি আসে না আসে সে ভিডিওতে আমি অবশ্যই বলবো, আমার ভিডিওতে আমার সাথে থাকবেন, ঠিক আছে? ওকে। আজকে আমি তাহলে হাজারদুয়ারি থেকে বিদায় নিচ্ছি। ভিডিও আমি অবশ্যই আপলোড করব। আর যা যা আমি দেখেছি এখানে তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব। আর আমার যে হাজারদুয়ারির যে ভিডিও আসছে বা মুর্শিদাবাদের যে ভিডিও আমি আপলোড করব, তো তোমরা প্লিজ ভিডিও আপলোড করার পরে তোমরা প্লিজ আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিও কেমন লেগেছে। আর লাইক করতে প্লিজ ভুলবে না।
আর যারা আমার ভিডিও শেয়ার করতে চাও, আগে থেকে আমার ভিডিও দেখছো, বা আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট করি যে প্লিজ আমার ভিডিও দেখে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর তোমাদের সাপোর্টটা এই জন্যই দরকার, বিকজ আমার আগামী জীবনে যত ভালো ভালো ভিডিও আসবে শুধু শুধু তোমাদের জন্যই আপলোড করা। সো আজকে আমি হাজারদুয়ারি থেকে বিদায় নিচ্ছি। এটাই আমার লাস্ট ট্রিপ ছিল, আজকের একদিনের ট্রিপের, যেটা আমার থাম্বনেলও থাকবে। সো আজকে আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি টুডে। অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন আছো, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটিকে অন করে দেবে, যাতে নতুন যে কোনো নোটিফিকেশন যখন আমি আমার প্রোফাইলে আপলোড করবো তোমাদের কাছে যেন সেটা পৌঁছে যায়। সো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং মি টুডে। থ্যাংক ইউ।